হেরে গেলেও মির্জা আব্বাসের পিছু ছাড়েননি নাসিরউদ্দিন পাটোয়ারি। মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে হেরে গিয়েছেন এই যুবক। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এখানেই সব শেষ, কিন্তু ব্রেকিং নিউজ হল নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি, কারণ জাতীয় নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে অংশ নিতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার রয়েছে অর্থ আর বহু বছর ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস বিপুল ভোটের ব্যবধানে জিতে যাবেন, কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে, কারণ ব্যবধান মাত্র ৫,০০০ ভোট। নাসিরের দিক থেকে এটি কোনো পরাজয় নয়, বলা যায় এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসিরউদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন, তাতে বোঝা যায় তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্প চেয়েছে, পরিবর্তন চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত জিতে গিয়েছেন মির্জা আব্বাস। নাসিরউদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে থাকবে ৩০০ আসন এবং উচ্চকক্ষে থাকবে ১০০ আসন। নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয়, কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি ৫% ভোট পেয়ে থাকে, তাহলে এই মোট ১০০ আসনের মধ্যে এনসিপির ৫ জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। সবার আশা এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই তালিকার শুরুতেই থাকবেন। সেই হিসেবে নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চকক্ষে থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোচকের ভূমিকা পালন করবে। নিম্নপক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। সুতরাং সেখানে গেলে জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবেই যাবেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যদি উচ্চকক্ষে বসেন, তাহলে তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা। সংস্কার, সংবিধানের গণতন্ত্রকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা, এই বিষয়গুলোতে নাসিরউদ্দিনের গভীর পড়াশোনা ও ভিশন রাখতে হবে। সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না, বরং ডাটা ও তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে। তাকে করতে হবে বুদ্ধিভিত্তিক রাজনীতি। বিজয়ী হিসেবে মির্জা আব্বাস এখন একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার রাজনীতি তার নখদর্পণে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি, যার রক্তে আছে পরিবর্তনের ইচ্ছে। একই এলাকারই দুই নেতা, একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউশন তৈরি হবে। মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকায় কেমন উন্নয়ন করবেন সেই নিয়ে প্রশ্ন থাকলেও নাসিরউদ্দিন পাটোয়ারি তার তারুণ্যের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন, এটা আশা করাই যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে গেলে প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশে মেধার রাজনীতির দিন শুরু হয়েছে। তিনি হেরে গিয়েও হারেননি। সামান্য ভোটের ব্যবধান তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং জুলাই সনদ তাকে সসম্মানে সংসদে নিয়ে আসছে। এটি তরুণ প্রজন্মের জন্য বিশাল অনুপ্রেরণা হবে। এখন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। নির্বাচনের আগের ১.৫ মাসের ঘটনা প্রবাহ কিন্তু সিনেমাকেও হার মানায়। মির্জা আব্বাস যখন প্রচারণায় নামতেন, তখন তার সাথে থাকত বিশাল বহর, আর নাসিরউদ্দিন, তার সাথে ছিল কিছু তরুণ ছাত্র আর সাধারণ জনতা। কিন্তু এই অসম লড়াইয়ে নাসিরউদ্দিন যে কৌশল অবলম্বন করেছিলেন, তা ছিল অভূতপূর্ব। তিনি মির্জা আব্বাসের প্রতিটি কথার জবাব দিয়েছেন ঝাঝালো কণ্ঠে। মির্জা আব্বাস তাকে বাচ্চা ছেলে বলে অবজ্ঞা করেছিলেন, বলেছিলেন বিরিয়ানির দাওয়াত দেবেন। কিন্তু নাসিরউদ্দিন সেই দাওয়াত গ্রহণ করার আগেই ভোটের বাক্সে এমন ঝড় তুললেন যে মির্জা আব্বাসের হয়তো গলাই শুকিয়ে গিয়েছিল। নির্বাচনের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে যে লম্বা লাইন দেখা গিয়েছিল, তার বড় একটা অংশ ছিল তরুণ ভোটার এবং নারী ভোটার। তারাই আসলে গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছিল। আরেকটি বিষয় যা এই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তা হলো ওসমান হাদির স্মৃতি। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিপক্ষ প্রার্থী ছিলেন ওসমান হাদি, কিন্তু তিনি খুনিদের হাতে প্রাণ হারানোর পর তার শূন্যস্থান পূরণে এগিয়ে আসেন নাসিরউদ্দিন। প্রচারণার সময় নাসিরউদ্দিন বারবার ওসমান হাদির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই ভোট আমার জন্য নয়, এই ভোট শহীদ ওসমান হাদির জন্য।
ভোটাররা যখন ভোট দিতে গিয়েছেন তখন তারা ব্যালট পেপারে নাসিরউদ্দিনের নাম দেখলেও তাদের মনে ভেসে উঠেছিল ওসমান হাদির মুখ। এই ইমোশনাল কানেকশন নাসিরউদ্দিনকে হাজার হাজার ভোট এনে দিয়েছে। এমনকি অনেক প্রবীণ ভোটার যারা বাপদাদার আমল থেকে কেবল বিএনপি বা আওয়ামী লীগের কথাই শুনে এসেছে, তারাও এবার নাসিরউদ্দিনকে ভোট দিয়েছেন। তারা ভেবেছেন একটা সুযোগ তো দেওয়াই যায় এই তরুণদের, আর এই সুযোগ দেওয়ার মানসিকতাই মির্জা আব্বাসের দুর্গে ফাটল ধরিয়েছে। এখন প্রশ্ন হলো, নাসিরউদ্দিন কি শুধুই আবেগের ওপর ভর করে এত দূর এসেছেন? একদমই নয়। তার কৌশলী অবস্থান তাকে এই পর্যায়ে এনেছে। এবি পার্টি থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হওয়া এবং সেখান থেকে আবার নির্বাচনে অংশ নেওয়া, এই পুরো জার্নিটা ছিল অত্যন্ত প্রতিকূল এবং দুর্দান্ত সাহসের। তিনি জানতেন সরাসরি ভোটে জেতা কঠিন, তাই তিনি সমান্তরালভাবে গণভোটের প্রচারণাও চালিয়ে গিয়েছেন। বিপক্ষ দলের অনিয়মের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন। তিনি মানুষকে বুঝিয়েছেন যে শুধু এমপি পরিবর্তন করলেই হবে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। আর এই সিস্টেম পরিবর্তনের চাবিকাঠি হলো গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা, সেই সাথে সঠিক মানুষকে বেছে নেওয়া। মানুষ তার এই কথাই বিশ্বাস রেখেছে। অধিকাংশ ভোট হয়তো মির্জা আব্বাস পেয়েছেন, কিন্তু সিস্টেম পরিবর্তনের জন্য মানুষ নাসিরউদ্দিনের দেখানো পথেই হাঁটতে চেয়েছে। নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনাও ঘটেছে নাসিরউদ্দিনের ওপর। তার গায়ে ডিম ছড়া হয়েছে, নোংরা পানি দেওয়া হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। বরং এই ঘটনাগুলোকে তিনি নিজের শক্তিতে রূপান্তর করেছেন। তিনি বলেছেন, ওরা আমাকে ডিম মারছে কারণ ওরা আমাকে ভয় পায়। তার এই সাহসী উচ্চারণ তরুণদের মধ্যে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল। এখন আসি একটু কারিগরি বিষয়। উচ্চকক্ষ বা আপার হাউস বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে একেবারেই নতুন। এতদিন আমরা জানতাম যিনি ভোটে জিতবেন তিনি সংসদে যাবেন, কিন্তু জুলাই সনদের মাধ্যমে যে নতুন সংবিধানের কাঠামো তৈরি হয়েছে, সেখানে পরাজিত হয়েও সংসদে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে শর্ত হলো, সেই প্রার্থীর দলকে সারা দেশে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হবে। এটাকে বলা হয় পিআর সিস্টেম। ধরুন সারা দেশে মোট ভোট পড়েছে 8 কোটি। এখন এনসিপি যদি তার মধ্যে 40 লাখ ভোট পায়, অর্থাৎ 5% ভোট পায়, তাহলে তারা উচ্চকক্ষের 100 সিটের মধ্যে 5টি সিট পাবে। এই 5টি সিটে দল কাকে বসাবে সেটা দলের একান্ত সিদ্ধান্ত। এনসিপি যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারিকে তাদের ফেস ভ্যালু বা প্রধান মুখ হিসেবে প্রজেক্ট করেছে, তাই এটা আশা করা যায় যে ওই 5টি সিটের একটিতে নাসিরউদ্দিন বসবেন। এভাবেই ভোটের মাঠে হেরে গিয়েও তিনি সংসদে যাওয়ার টিকিট পেয়ে যাচ্ছেন। এটাই চাইছে সকলে। মির্জা আব্বাসের জন্য এই পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর। তিনি ভেবেছিলেন নাসিরউদ্দিনকে হারিয়ে তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রাখবেন, কিন্তু এখন সংসদে গিয়ে হয়তো দেখবেন সেই নাসিরউদ্দিন তার সামনেই বসে আছেন। হয়তো আইন প্রণয়নের সময় নাসিরউদ্দিন এমন সব প্রস্তাব দেবেন যা মির্জা আব্বাসের মতো রাজনীতিবিদদের জন্য মেনে নেওয়া কঠিন হবে। বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি বা সিন্ডিকেট ভাঙার বিষয়ে উচ্চকক্ষ থেকে যখন কঠোর আইন আসবে, তখন অনেক এমপিরাই বিপদে পড়বেন। নাসিরউদ্দিন ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি সংসদে গিয়ে পুরনো সব জঞ্জাল সাফ করবেন। আর আইন পাশ করতে হলে উচ্চকক্ষের অনুমোদন লাগবেই। তাই মির্জা আব্বাস চাইলেও নাসিরউদ্দিনকে উপেক্ষা করতে পারবেন না। ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ এখন অনেকটাই জটিল হয়ে গেল। নাসিরউদ্দিনের মতো তরুণরা যদি সংসদের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, তাহলে রাজনীতি আর আগের মতো থাকবে না। গতানুগতিক ভাষণ বা পারস্পরিক কাদা ছোড়াছড়ির দিন শেষ হতে চলেছে। তরুণরা নিয়ে আসছেন ডাটা ড্রিভেন পলিটিক্স বা তথ্যভিত্তিক রাজনীতি। সিনিয়র নেতারা যারা এতদিন গতানুগতিক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন কিংবা আদৌ কোনো চেষ্টা করেননি, তাদের এখন নতুন করে ভাবতে হবে। নাসিরউদ্দিনের মতো তরুণদের উপস্থিতি তাদের বাধ্য করবে নিজেদের আপডেট করতে, না হলে তারা রাজনৈতিকভাবে অচল হয়ে পড়বেন। এই নির্বাচন ছিল আগামী বাংলাদেশ কেমন হবে তার এক রূপরেখা। মির্জা আব্বাস জিতেছেন ঠিকই, কিন্তু নৈতিকভাবে জিতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি প্রমাণ করেছেন অর্থ বা পেশি শক্তি শেষ কথা নয়। মানুষের ভালোবাসা আর সঠিক কৌশল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এ বিষয়ে আপনার কী মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।